জোর করে আমদানি কমানোর প্রভাব স্পষ্ট জিডিপি প্রবৃদ্ধিতে, শিগগিরই ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। আমানত তুলতে পারছেন না আইসিবি ইসলামী ব্যাংকের গ্রাহকরা, অন্য প্রতিষ্ঠানগুলোর অনিয়মকে দুষছেন ব্যবস্থাপনা পরিচালক। এবং আবারও ডাবল সেঞ্চুরি কাঁচামরিচের দরে, শতকের ঘর ছুঁয়েছে বেশ কয়েকটি সবজি। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি নাজিয়া কণা। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জোর করে আমদানি কমানোর প্রভাব কিন্তু স্পষ্ট হয়েছে জিডিপির প্রবৃদ্ধিতে। পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, চলতি অর্থবছর শেষে যা দাঁড়াতে পারে 5.82%, যেখানে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে শিল্প খাত। অন্যদিকে কৃষিতেও সুখবর নেই, আর টাকার ধারাবাহিক অবমূল্যায়নে একরকম স্থির হয়ে আছে মাথাপিছু আয়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখছে এমন অসংখ্য শিল্প কারখানা, যার মূলে দেশি কিংবা বিদেশি বিনিয়োগ। কিন্তু এই সূচক একরকম স্থির গেল কয়েক বছর ধরেই, যেই ধারাবাহিকতা রয়ে গেছে চলতি অর্থ বছরও। অন্যদিকে জোর করে আমদানি নিয়ন্ত্রণ করায় চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে কেবল মূলধনী যন্ত্রপাতি কম এসেছে 25%। একই অবস্থা ছিল শিল্পের কাঁচামাল আমদানিতেও। আর এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে শিল্প খাতের প্রবৃদ্ধিতে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বছর ব্যবধানে যা প্রায় 2.25 পয়েন্ট কমে হয়েছে 6.5-এর কিছু বেশি। আত্মরক্ষামূলক একটা অন্যতম পদক্ষেপ ছিল যে করা, রিজার্ভের পতন ঠেকাবার জন্য আমদানিকে একেবারেই নিরুৎসাহিত করা। তার কিন্তু প্রভাব প্রবৃদ্ধির উপর পড়ছে এবং পড়েছে। এর মধ্যেও কিন্তু এই অপচয়মূলক, বা আমি যেটা বলবো যে ব্যয়ের অদক্ষতা, মানে এক্সপেন্ডিচার ইনএফিশিয়েন্সি, আমরা যে অর্থনৈতিক ব্যয় যেগুলো করি তার দক্ষতার বলে অদক্ষতায় আমরা বেশি দেখিয়েছি। বিবিএস-এর হিসাব অনুযায়ী এ নিয়ে টানা 2 বছর সার্বিক প্রবৃদ্ধি হলো 6%-এর নিচে, অথচ করোনার পরও তা উঠেছিল 7%-এর উপরে। তবে চলতি অর্থ বছর এই হার কমার আরেক বড় কারণ কৃষি খাতে প্রবৃদ্ধি কমে যাওয়া। প্রবৃদ্ধির বাইরে দুশ্চিন্তা বাড়ছে মাথাপিছু আয় নিয়েও। বছর 3 আগে বড় উল্লম্ফনের পর মার্কিন ডলারে তা একরকম স্থির গেল 3 বছর ধরে। এর পেছনে বড় কারণ টাকার দরের ধারাবাহিক পতন। অন্যদিকে একই কারণে মোট জিডিপিও রয়ে গেছে 459 বিলিয়ন ডলারে। যে বিনিয়োগগুলোকে আমরা আশা করছি সরকারি বিনিয়োগের সাথে সমান্তরালভাবে, কারণ সরকার 1 টাকা বিনিয়োগ করলে প্রাইভেট সেক্টর 4 টাকা বিনিয়োগ করে আমাদের দেশে, সুতরাং সেখানে তাদের জন্য এই যে বিনিয়োগ, এই বিনিয়োগগুলো সহায়ক হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে নিশ্চিত করাটাই হলো এবার মূল একটা উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয়। চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধির সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 6.5%। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। এ যেন নামে নামে জমে টানে অবস্থা। ইসলামী ভাবধারার ব্যাংকগুলোর সংকটের খবরে এবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের জন্য। তারল্য সংকটে থাকা ব্যাংকের কোনো শাখা থেকেই টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি হচ্ছে সবকিছু ঠিকঠাকই চলছিল, কয়েকটি ব্যাংকের অনিয়মের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের প্রতিষ্ঠানে। মাসুম মিয়ার প্রতিবেদন। চেক দিছি, চেক ডিজাইন করে দেয়, 3 ভাগের চেক ধরাই, একটা চেক 3 ভাগের ধরাই, ডিজাইন করে দেয়। আইসিবি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক আশিস কুমার পাল এসেছেন ব্যাংকটির প্রধান কার্যালয়ে আমানতের টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে। মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমানো 11 লাখ টাকা নিয়ে আছেন রাজ্যের দুশ্চিন্তায়। সামনের মাসে মেয়ে বিয়া, কিন্তু আমার মেয়ের বিয়ার টাকা যদি দিতে না পারি, টাকাটা এই উঠাতে না পারি, তাহলে আমার মেয়ের বিয়ে ভাঙে যাবে। একই সমস্যায় ব্যাংকটির বাবুবাজার শাখার গ্রাহক শিরিন সুলতানার। 20 লাখ টাকার এফডিআর এর মেয়াদ পূর্ণ হলেও শাখায় পাননি সমাধান। এখন ধর্ণা দিচ্ছেন প্রধান কার্যালয়ে। এখন আমার আত্মহত্যা ছাড়া কিছু নেই, মানুষের টাকা জমা রাখছে একটা কারণে, যে এত টাকা ব্যাংকে রাখা যায় না, অতটা কোনো সুবিধা নেই। কিন্তু ওনারা আমাদের আজকে 2 মাস আমাদেরকে ঘুরে দিচ্ছে। আমি প্রত্যেক দিনই ব্যাংকে আসতেছি, বারবার বলতেছে টাকা দিচ্ছে না, আমি কি করবো?
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, সম্প্রতি ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক প্রচারণায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে। এতে গেল ৪ মাসে ৫২ কোটি টাকার আমানত উত্তোলন হয়েছে, আর এতেই তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। যখন ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক খবর প্রচার হয় তখন নামের কারণে গ্রাহকরা আমানত তুলে নিতে শুরু করে, কিন্তু আমরা ইসলামী গ্রুপের অংশ নই, আমরা স্বাধীন ব্যাংক। বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৮০ কোটি টাকা। এর মধ্যে ৬৫০ কোটি টাকাই তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের দায়। দুর্নীতির কারণে ওরিয়েন্টাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে ব্যাংকটিকে অধিগ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আবারও অস্থির কাঁচামরিচের বাজার। এরই মধ্যে প্রতি কেজির দাম ছাড়িয়েছে ২০০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের যুক্তি হচ্ছে তীব্র গরম আর বৃষ্টির কারণে কমে গেছে উৎপাদন এবং সরবরাহ। অন্যদিকে প্রতি কেজি সবজির জন্য গুনতে হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কোরবানির ১ মাস বাকি থাকতে উত্তাপ বাড়ছে মশলার বাজারেও। নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন উবে গেছে বহু আগেই। সরবরাহ সংকটের পুরনো অজুহাতে ভর করে ডাবল সেঞ্চুরি হাঁকালো কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা আর মাসের ব্যবধানে বাড়লো ১২০ টাকা। কদিন আগে ১০০-১২০ টাকা ছিল, এখন দাম বাড়তি, এখন ১৬০-৭০ টাকা পাইকারি। আমরা ২০০ টাকা ১৮০ টাকা বিক্রি করি। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের বেতন তো ওই রকম ভাবে বাড়ছে না। মরিচের ঝাল যেন ছড়িয়ে পড়েছে সবজির বাজারে। মানভেদে প্রায় সব ধরনের গরমের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ১০০ টাকায়। কারণ বুঝতে পারতেছি না, এখন তো সিজনের মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি কেন আমি বুঝতে পারতেছি না। ঘাম জ্বরে না, ঘাম আর জ্বরে না, ওখানেই শুকায় ওখানেই যাবে। সুখবর নেই আমিষ জাতীয় পণ্য, ডিম, মুরগি কিংবা মাছের বাজারেও। সরবরাহ সংকটের অজুহাত এখানেও ভর করেছে। রুই ৩৫০ থেকে ৪৫০, পাঙ্গাস তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আজকে ধরেন ১০ টাকা রয়েছে, দাম কম, হট করে গাড়ি এলে ৫টা, এই দাম বাইরে যায়। আমরা পাইকার তো ঠিকই যাই। মূল্য এত কেন নাগালের বাইরে, মানুষের কেনার ক্ষমতার বাইরে, কেনা খাওয়ার মতো কায়দা নাই। এখন তো দায় থেকে খাইতে হয়, বুঝেন না? আমরা চাই যে কম বেচতে পারলে আমার জন্য ভালো, কাস্টমারও আসবে। বেশি দাম বেচলে তো কাস্টমার চলে যায়। কোরবানির ঈদের আগে উত্তাপ ছড়াচ্ছে মশলা জাতীয় পণ্য। জিরা কেজিতে গুনতে হচ্ছে ৭৫০ আর এলাচ বিক্রি হচ্ছে ৪০০০ টাকা পর্যন্ত। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। কোরবানির ঈদের আগে সুযোগ সন্ধানীরা বাজার অস্থির করার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখছে সরকার। সচিবালয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, রমজানের পর বাজার স্বাভাবিক ছিল, এই মুহূর্তে কোনো পণ্যের নতুন করে মূল্য নির্ধারণ করে দেওয়ার প্রয়োজন নেই। জানান, ডলারের দাম পুনঃনির্ধারণে দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব পড়বে না, আর বাজারের অস্থিরতা ঠেকাতেই প্রধানমন্ত্রী মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন। আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও ৬.৫% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম, সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধার্থে। টিসিবির মাধ্যমে ভর্তুকি দরে বিক্রির জন্য ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে দেশীয় উৎস থেকে কেনা হবে পণ্যটি, যাতে মোট ব্যয় ১৮২,৪০,০০,০০০ টাকা, আর লিটার প্রতি কেনা দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCICর জন্য ৩০,০০০ ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রতি টন $২৭১ হারে পণ্যটি কিনতে মোট ব্যয় ধরা হয় ৯৫,৭০,০০,০০০ টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এদিন মোট 10টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। দর্শক, পুঁজিবাজারে পতনের যে ধারা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং পুরো সপ্তাহে সুখবর পাওয়া যায়নি। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন আমরা জেনে নিব পুঁজিবাজারের দিন শেষের খবর।
শুরুতে আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যেটি প্রধান সূচক সেটি কিন্তু ৫,৫০০-এর নিচে অবস্থান করছে, অর্থাৎ ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৭১ পয়েন্টে। এবং আমরা যদি দেখি হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২৫টির দাম যেখানে কমেছে সেখানে ১০২টির মাত্র দাম বেড়েছে, অপরিবর্তিত রয়েছে ৫৬টির, লেনদেন হয়েছে ৫৯১ কোটি টাকা। দেশের অপর যে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তার সার্বিক যে সূচক সিএসপিআই সেটি অবস্থান করছে ৪৬ পয়েন্ট কমে ১৫,৫৫৮ পয়েন্টে। এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আমরা দেখি দাম বেড়েছে মাত্র ৭২টির, কিন্তু কমেছে ১৪১টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির এবং লেনদেন হয়েছে ৭ কোটি টাকার। দর্শক, সপ্তাহের শেষ কার্যদিবস শেষে আমরা পুঁজিবাজারের সবশেষ খবর জানিয়ে দিয়েছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরও একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। মধ্যপ্রাচ্য জুড়ে যখন আর্থিক পরিবর্তনের আভাস, তখন পুরনো ছাঁচের খোলস ভেঙে অর্থনীতিকে অন্য এক রূপ দিতে চায় বাদশাহ সালমান। তাই তো তেলের অর্থনীতিতে আটকে না থেকে এবার বৈচিত্র্যকরণের পথে সৌদি আরব। ব্যক্তিগত গাড়ি সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল প্রকল্প এখন টক অব দ্য ওয়ার্ল্ড। $22 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে নিজেদের পুরনো আদল ভেঙে আধুনিকতাকে গ্রহণ করছে সৌদি আরব। বিশ্বকে এই ইঙ্গিত দেওয়া যার প্রচ্ছন্ন উদ্দেশ্য। মরুর বুকে $22 বিলিয়ন খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব। রাজধানী রিয়াদে নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদ্দিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে, যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য, অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে। যদি সৌদির নির্মাণাধীন মেগা প্রকল্পগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন এই মেট্রো রেলকে বাদ দিলে কোনোটাই বাস্তবসম্মত হবে না। প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না, বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য। 109 মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে 6টি লাইন এবং 85টি স্টেশন। যদিও কাজ শুরুর মাত্র 5 বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া, করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ। ঠিকাদারদের $1 বিলিয়ন বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন। তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন। রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত, এবারও তার ব্যতিক্রম নয়। তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ। সাথে 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো আর 2034-এর ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি। দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ। এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভিশন 2030-কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।